আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা তথ্য ও উপাত্ত সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তথ্য ও উপাত্ত কী। সবার প্রথমে তথ্য হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু দেখি, শুনি বা সংগ্রহ করি তাই হলো তথ্য। আমরা এই কথাটি এখন এখানের মধ্যে লিখে নিব। তাহলে আমরা এখানের মধ্যে একসঙ্গে তথ্য এবং উপাত্ত কী তা লিখে নিলাম। তথ্য হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু দেখি, শুনি বা সংগ্রহ করি তাই হলো তথ্য। যেমন আমরা দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি থেকে আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এই যে বিভিন্ন কিছু জানতে পারলাম, এগুলি হচ্ছে তথ্য। আর উপাত্ত কী? উপাত্ত হচ্ছে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হলো পরিসংখ্যানের উপাত্ত। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয়, এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আমরা পরিসংখ্যানে যেই তথ্যসমূহ উপস্থাপন করি আর সেই তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি এবং উপস্থাপন করি তাই হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যেমন এখানের মধ্যে আমরা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে আমরা যখন সমজাতীয় একাধিক তথ্য যখন একসঙ্গে সন্নিবেশ করি বা সমাবেশ করি তখন তাকে বলা হয় পরিসংখ্যান। যেমন এই যে এটি হচ্ছে একটি পরিসংখ্যান, এই সম্পূর্ণটিকে আমরা বলবো পরিসংখ্যান। এবং এই পরিসংখ্যানের মধ্যে আমরা যেই সংখ্যাগুলো দ্বারা এই পরিসংখ্যানটা তৈরি করলাম এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে উপাত্ত। তাহলে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হলো পরিসংখ্যানের উপাত্ত। তাহলে এই যে উপাত্ত, এই উপাত্তের মাধ্যমে আমরা কি করতে পারবো তা হচ্ছে এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানের মধ্যে আমরা কি দেখালাম? প্রাপ্ত নম্বর, শিক্ষার্থীর সংখ্যা। অর্থাৎ 90 নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 9 জন, 85 নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 7 জন, 72 নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3 জন। তাহলে এই যে পরিসংখ্যান আর এই পরিসংখ্যানের মধ্যে এই যে উপাত্তগুলো, এই উপাত্তগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি নাম্বার কয়জন পেল সেটা আমরা দেখতে পেলাম এবং সবচেয়ে কম নম্বর যারা পেল কয়জন পেল সেটা আমরা দেখতে পেলাম। এর মাধ্যমে যারা কম নম্বর পেল তাদের দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করে তাদেরকে কিভাবে তাদের নাম্বারগুলো বৃদ্ধি করা যায় আমরা সেই ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ তাদের দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে আমরা যদি এই উপাত্তগুলো যদি আমাদের কাছে না থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে বেশি নম্বর পাবে কারা বা কার কোনো দুর্বলতা নেই, কার অনেক দুর্বলতা রয়েছে, এগুলো কিন্তু আমরা জানতে পারতাম না। কিন্তু যখন এই উপাত্তগুলো আমাদের সামনে আসলো, আমরা এই উপাত্তগুলোর মাধ্যমে দেখলাম যে সবচেয়ে কম নাম্বার 3 জন শিক্ষার্থী পেয়েছে। কোন 3 জন শিক্ষার্থী পেয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের কি দুর্বলতা রয়েছে আমরা সেই দুর্বলতা দূর করার চেষ্টা করব, এতে করে তাদের প্রাপ্ত নম্বর বৃদ্ধি পাবে। তাহলে উপাত্ত হচ্ছে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হলো পরিসংখ্যানের উপাত্ত। তাহলে তথ্য ও উপাত্ত কি তা আমরা এখানের মধ্যে শিখলাম। এখানের মধ্যে আমরা নতুন করে একটি প্রশ্ন লিখলাম, সেটি কি? কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। তাহলে এখানে কিন্তু দুইটি তথ্য দেওয়া, যে কালামের ওজন 50 কেজি, একজন ব্যক্তির ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের, তার মানে একজন না কয়েকজন, তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। তাহলে এখন এই দুইটি তথ্যের মধ্যে কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় তা ব্যাখ্যা করো। তাহলে এই দুইটির মধ্যে কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় সেটি এখন আমরা বলবো। যে সবার প্রথমে কালামের ওজন 50 কেজি, যেহেতু কালাম একজন ব্যক্তি তাহলে একজন ব্যক্তির ওজন 50 কেজি। আর মনে রাখতে হবে এখানে আমাদের কাছে প্রশ্নের উত্তরটি জানতে চায় যে এই দুই তথ্যের মধ্যে কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়, পরিসংখ্যান। আর সবার প্রথমে আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে, একটি সংখ্যা দ্বারা বা একটি উপাত্ত দ্বারা কখনোই পরিসংখ্যান প্রকাশ পায় না। অর্থাৎ পরিসংখ্যানের মধ্যে সমজাতীয় একাধিক উপাত্ত থাকতে হয়। সমজাতীয় একাধিক উপাত্ত দ্বারা যেটি তৈরি হয় তাকে আমরা বলি পরিসংখ্যান। তাহলে এখানে কালামের ওজন 50 কেজি, একজন ব্যক্তির ওজন
তাহলে একজন ব্যক্তির ওজন অর্থাৎ একটি উপাত্ত, তাহলে একটি উপাত্ত দ্বারা পরিসংখ্যান হবে না। তাহলে আমরা বলতে পারি কালামের ওজন 50 কেজি, এই তথ্যটি পরিসংখ্যান নয়। অপরদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এখানে কিন্তু শব্দটা খেয়াল করতে হবে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের, তার মানে কয়েকজন শিক্ষার্থী, কয়জন সেটি আমরা জানি না, কিন্তু বলা হয়েছে শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। গড় ওজন বলতে কি বোঝায়? গড় ওজন বলতে বোঝানো হয় যে কয়েকজন শিক্ষার্থী তাদের এক একজনের ওজন এক এক রকমের, অথবা কয়েকজনের ওজন একরকম আবার কয়েকজনের ওজন আরেক রকম। তা গড় ওজন দ্বারা বোঝানো হয় যে সবার ওজন একসাথে করার পরে যতজন শিক্ষার্থী তত দ্বারা ভাগ করার কারণে যেই ফলাফলটি বের হয় তাকে বলা হয় গড় ওজন। আমি আবারও বলতেছি যে একাধিক শিক্ষার্থীর ওজন, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেকের ওজন আমরা একসঙ্গে যোগ করব। যেই যোগফল বের হবে তাকে আমরা ভাগ করব যতজন শিক্ষার্থী তত দ্বারা, অর্থাৎ মোট শিক্ষার্থী সংখ্যা দ্বারা। তাহলে এখানে ষষ্ঠ শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে, যেহেতু শিক্ষার্থীদের বলা হয়েছে তার মানে একজন না, একাধিক, অনেক। তাহলে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকের ওজন আমরা একসঙ্গে যোগ করব, যোগফলটিকে উপরে লিখব, তাকে আমরা ভাগ করব যতজন শিক্ষার্থী তত দ্বারা। যদি এখানে 10 জন শিক্ষার্থী হয় 10 দ্বারা ভাগ করব, যদি 7 জন শিক্ষার্থী হয় আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যেই ফলাফলটি পাবো সেটি হচ্ছে গড় ওজন। তাহলে এখানে বলা হয়েছে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি, তার মানে এখানে একাধিক উপাত্তের একটি গড় এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে যেহেতু এখানের মধ্যে একাধিক উপাত্ত রয়েছে, সুতরাং এটি হচ্ছে পরিসংখ্যান। কারণ আমরা জানি পরিসংখ্যান বলতে কি বোঝাবে? সমজাতীয় একাধিক উপাত্ত যখন আমরা একত্রিত করি তখন তাকে বলা হয় পরিসংখ্যান। যেমন এই যে এখানের মধ্যে সবগুলো কিন্তু প্রাপ্ত নম্বর, এখানের মধ্যে একটা প্রাপ্ত নম্বর আরেকটা ওজন এমনটা কিন্তু না, সবগুলো প্রাপ্ত নম্বর অর্থাৎ সমজাতীয়। এখানের মধ্যে সবগুলো শিক্ষার্থীর সংখ্যা। তাহলে সমজাতীয় একাধিক উপাত্ত দ্বারা যেটি তৈরি করা হয় তাকে আমরা বলি পরিসংখ্যান। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার মানে এখানে সব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী থাকবে, তাদের ওজনের গড় হচ্ছে 50 কেজি। তার মানে অনেকগুলো শিক্ষার্থী, তাদের ওজনের গড় 50 কেজি। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে পরিসংখ্যান, কারণ এখানে সমজাতীয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবার 50 কেজি সবারই ওজন, তাহলে সমজাতীয় একাধিক উপাত্ত এখানের মধ্যে রয়েছে, সুতরাং এটি হচ্ছে পরিসংখ্যান। তাহলে আমরা কি বলতে পারি যে এই দুই তথ্যের মধ্যে কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? তা হলো কালামের ওজন 50 কেজি, এটি দ্বারা একটি উপাত্ত বোঝায়, একটি উপাত্ত দ্বারা পরিসংখ্যানকে প্রকাশ করা যায় না, সুতরাং এটি পরিসংখ্যান নয়। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি, এখানের মধ্যে একাধিক শিক্ষার্থীর ওজনের উপাত্ত রয়েছে, সুতরাং এটি দ্বারা পরিসংখ্যান প্রকাশ পাবে। সুতরাং আমরা বলতে পারি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি, এটি পরিসংখ্যান। তাহলে এই দুই তথ্যের মধ্যে কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি, এটি দ্বারা পরিসংখ্যান বোঝায়। আমরা ব্যাখ্যাও করলাম। আমরা এখন আলোচনা করব গড় নিয়ে। গড় কি? গড় হচ্ছে সংগৃহীত মানে যেই উপাত্তগুলো আমরা সংগ্রহ করলাম, সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় বলে। অর্থাৎ আমরা যেই উপাত্তগুলো সংগ্রহ করব সেই উপাত্তসমূহের সমষ্টি মানে যোগফল, যে উপাত্তগুলো আমরা সংগ্রহ করব সবগুলো উপাত্তকে যোগ করব, তাহলে আমরা সমষ্টি পাবো। আর সেই সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা, উপাত্তসমূহের সংখ্যা কি? অর্থাৎ কতগুলো উপাত্ত দেওয়া রয়েছে, যতগুলো উপাত্ত দেওয়া থাকবে সেটাই হচ্ছে উপাত্তসমূহের সংখ্যা। মনে করি যে এখানে আমাদের 5টি সংখ্যা দেওয়া রয়েছে, 5টি উপাত্ত, তাহলে আমরা এই সব 5টি উপাত্তকে একসাথে যোগ করব, প্রত্যেকটা উপাত্তকে একসাথে যোগ করব, তাহলে আমরা পাবো উপাত্তসমূহের সমষ্টি। আর এখানে কয়টি উপাত্ত রয়েছে? 5টি উপাত্ত, তাহলে উপাত্তসমূহের সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা বলবো সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় বলে। এখন গড় বের করার একটা সূত্র রয়েছে, আমরা এই যে কথাটি লিখলাম তাকে আমরা সূত্রের মাধ্যমে এখানে প্রকাশ করব। যেমন গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা।
এই সূত্রের মাধ্যমে আমরা গড় নির্ণয় করতে পারি। যেমন এখন যদি আমাদেরকে 3টি সংখ্যা দেওয়া হয় যে 5, 10, 15, আমরা এমনি একদম ছোট্ট করে 3টা সংখ্যা লিখলাম 5, 10, 15, এই 3টি সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে আমরা গড়টা কিভাবে নির্ণয় করব? তা হচ্ছে এই উপাত্ত সমূহের সমষ্টি, মানে সবগুলো উপাত্তের যোগফল বের করব। আমরা এই যোগফলটা আলাদা করে বের করতে পারি অথবা এখানে সরাসরি লিখতে পারি। যদি সংখ্যা একেবারেই কম হয়, মাত্র কয়েকটা সংখ্যা হয়, তাহলে আমরা উপরে লিখে সরাসরি যোগ করতে পারি। আর যদি অনেকগুলো সংখ্যা হয় তাহলে আমরা আলাদা করে যোগ করব, তারপরে যোগফলটাকে উপরে লিখে দিব, তাহলেও হবে। তাহলে 5, 10, 15 আমরা উপরে লিখি 5 যোগ 10 যোগ 15, মাত্র যেহেতু 3টি সংখ্যা এই জন্য আমরা এখানেই যোগ করতেছি। যদি বেশি সংখ্যা হইতো আমরা আলাদা করে যোগ করতাম। উপাত্ত সমূহের সংখ্যা, তাহলে এখানে কয়টি উপাত্ত রয়েছে? 1, 2, 3, 3টি উপাত্ত। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। সংগৃহীত উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে এখানে যোগফল কত হবে? 5 আর 10 15, 15 আর 15 30 ভাগ 3। 30কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে ফলাফল হয় 10, অর্থাৎ এই 3টি সংখ্যার গড় হলো 10। তাহলে সংগৃহীত উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় বলে। এই যে গড় বের করার সূত্র, আমরা এই সূত্রের মাধ্যমে যত গড়ের অঙ্কই দেখ না কেন আমরা সব গড়ের অঙ্কতে এই গড়ের সূত্র দ্বারা গড় নির্ণয় করব। এখন আমরা এখানে আমাদের প্রশ্ন লিখে তার সমাধান করব। তাহলে এখানে আমাদের আমরা গড় সম্পর্কিত 2টি প্রশ্ন লিখে নিলাম। প্রথম প্রশ্ন, তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন, 8, 10, 16, 14, 16, 20, এখানের মধ্যে সর্বমোট 2, 4, 6, 6টি সংখ্যা রয়েছে। এই 6টি সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে এই 2টি প্রশ্নের মধ্যে আমরা প্রথম যে প্রশ্নটি সেটি সমাধান করব। সেটি বুঝতে পারলে আমরা দ্বিতীয় প্রশ্নটি খুব সহজেই সমাধান করতে পারবো। আমাদের প্রথম প্রশ্নটি বলা হয়েছে, তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো। তার মানে তারা এখানে এই 15 জনের ওজন দেয় নাই, আপনার নিজেকে এখানে আপনার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করতে হবে এবং সেই 15 জনের ওজনের গড় নির্ণয় করতে হবে। এই সুযোগ কিন্তু সবসময় আসে না, অর্থাৎ এখানে মধ্যে সংখ্যা তারা দেয় নাই, এখানে আপনাকে নিজেকে এই 15 জনের ওজন নিজের মতো করে লিখতে হবে। অর্থাৎ এই সুযোগ আমরা সবসময় পাবো না। আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এরকম প্রশ্ন দেয় না যে তোমার ইচ্ছা মতো তুমি 15 জনের ওজন লেখো। সব সময় তারা নিজেরা প্রশ্ন সংখ্যা দিয়ে দেয়, তাদের কথা অনুযায়ী আমাদেরকে অঙ্ক করতে হয়। কিন্তু আজকে একটা প্রশ্ন আমরা পেলাম যেখানে মধ্যে আমরা আমাদের মন মতো করতে পারবো, যে তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। এখন আমরা আমাদের শ্রেণীর 15 জনের ওজন ইচ্ছা মতো, কারো ওজন কমানো, কারো ওজন বাড়ানো, ইচ্ছা মতো 15 জনের ওজন এখানে মধ্যে এখন আমরা লিখে নিব। তাহলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো 15 জন শিক্ষার্থীর ওজন লিখে নিলাম। সবার প্রথমে লিখলাম, আমার শ্রেণীর 15 জন ছাত্রের ওজন মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাগুলো লিখলাম তাদেরকে ছোট থেকে বড় এই অনুসারে আমরা লিখলাম, মানের ঊর্ধ্বক্রম অনুসারে দেওয়া হলো। তাহলে এখানে সবার প্রথমে লিখলাম একজনের ওজন 40 কেজি, আরেকজনের ওজন 40 কেজি, আরেকজনের ওজন 41 কেজি। এভাবে করে আমরা এক একজনের ওজন, সর্বমোট 15 জনের ওজন এখানে আমরা লিখলাম। এখন এই যে 15 জনের ওজন লিখলাম, এখানে আমরা সবার প্রথমে লিখেছি মানের ঊর্ধ্বক্রম। এখন মানের ঊর্ধ্বক্রমে লিখতে হবে এমনটা কিন্তু বাধ্যতামূলক না। আমরা যখন গড়ের অঙ্ক করব তখন মানের ঊর্ধ্বক্রম বা মানের অধক্রম অনুসারে লিখতে হবে, এটা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যখন আমরা মধ্যক নির্ণয় করব তখন এগুলোকে আমাদেরকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে, কিন্তু গড়ের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক না। কিন্তু এখানে যেহেতু আমরা সংখ্যাগুলো নিজে থেকে লিখতেছি এই জন্য আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সবার প্রথমে ছোট থেকে আস্তে 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 বড় সংখ্যার দিকে আমরা লিখলাম। এখন আমরা গড় বের করার যে সূত্র, সেই সূত্র অনুযায়ী এখন আমরা এখানে নির্ণয় করব, লিখব অতএব উপাত্তগুলোর সমষ্টি। তাহলে আমাদের এখানে সবার প্রথমে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। অর্থাৎ সবার প্রথমে আমরা 15 জনের ওজন এখানের মধ্যে উপস্থাপন করলাম, এখন আমরা তাদের গড় নির্ণয় করব। আর গড় নির্ণয়ের জন্য যে কাজগুলো করা দরকার, যেমন সমষ্টি বের করা দরকার, সেটা এখন আমরা করব। এই সবগুলো, এই 15টি সংখ্যাকে এখন আমরা আবার লিখব এবং যোগ চিহ্ন দিয়ে লিখব, অর্থাৎ আমরা সমষ্টি বের করতেছি।
তাহলে এখানের মধ্যে আমরা উপাত্তগুলোর সমষ্টি নির্ণয় করে নিলাম। আমরা এখানে 15টি সংখ্যা লিখলাম এবং তাদের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিয়ে আমরা ফলাফল লিখলাম 675। অর্থাৎ আমরা যদি এই 15টি সংখ্যাকে যদি যোগ করি তাহলে ফলাফল হয় 675। এখন আমরা লিখব যে উপাত্তের সংখ্যা সমান 15টি, অর্থাৎ এখানে সর্বমোট 15টি উপাত্ত রয়েছে। আমাদের এই দুইটি তথ্য দরকার, একটি হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি, আরেকটি হচ্ছে উপাত্তের সংখ্যা। এই দুইটি তথ্য পেলেই আমরা গড় বের করতে পারবো। আমরা এখন এই দিকে গড়ের সূত্রটি লিখে আমরা এই গড় নির্ণয় করব। তাহলে এখন আমরা গড় বের করার যে সূত্র, সেই সূত্রটি এখানে লিখলাম যে গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। অর্থাৎ আমরা যদি সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় বের করতে পারবো। তাহলে এখানে আমরা দেখলাম যে উপাত্তগুলোর সমষ্টি রয়েছে 675, আমরা এখানে 675 লিখব, ভাগ উপাত্তসমূহের সংখ্যা 15টি, অর্থাৎ এখানে 15টি উপাত্ত রয়েছে, আমরা 15 দ্বারা ভাগ করব। আমরা যদি 675কে 15 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় 45। সুতরাং আমরা এখন সর্বশেষ লাইনে লিখব, আমার শ্রেণীর 15 জনের গড় ওজন হলো 45 কেজি। এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে এই গড় কিভাবে নির্ণয় করলাম? আমাদেরকে বলা হয়েছে সবার প্রথমে তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটি কাজ। সবার প্রথমে 15 জনের ওজন উপস্থাপন করতে হবে, কারণ যেহেতু এখানে তারা 15 জনের ওজন দেয় নাই, আমাদের নিজেদেরকে লিখতে হবে। তাহলে আমরা 15 জনের ওজন সবার প্রথমে এখানে উপস্থাপন করলাম, আমাদের ইচ্ছা মতো 15টি সংখ্যা নিলাম এবং গড় নির্ণয় করো। এখন গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করার জন্য দুইটি তথ্য দরকার, একটি হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি, আরেকটি হচ্ছে উপাত্তসমূহের সংখ্যা। আমরা সবার প্রথমে উপাত্তসমূহের সমষ্টি নির্ণয় করলাম 675, আর উপাত্তের সংখ্যা এখানে কয়টি উপাত্ত রয়েছে? 15টি উপাত্ত, আমরা লিখলাম 15টি। এখন গড় নির্ণয়ের যে সূত্র, উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। আমরা উপাত্তসমূহের সমষ্টি বের করলাম 675, তাকে ভাগ করব উপাত্তসমূহের সংখ্যা অর্থাৎ 15 দ্বারা। যদি 675কে 15 দ্বারা ভাগ করি তাহলে হয় 45। যেহেতু এই সবগুলোই হচ্ছে এখানে ওজন অর্থাৎ কেজি, 40 কেজি, 46 কেজি, তাহলে এখানে যে ফলাফলটি বের হয়েছে সেটিও কেজিতে। সুতরাং আমার শ্রেণীর 15 জনের গড় ওজন হলো 45 কেজি। তাহলে আমরা এই যে গড়ের যে সূত্র, এই নিয়ম অনুসারে আমরা যত গড়ের অঙ্কই দেখ না কেন আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমাদের দ্বিতীয় যেই প্রশ্নটি, এখানে আর তারা আমাদেরকে নিজেদেরকে সংখ্যা নিতে বলে নাই, তারা নিজেরা সংখ্যা দিয়ে দিয়েছে। 6টি সংখ্যা রয়েছে, তাদের আমরা গড় নির্ণয় করব। সবার প্রথমে 6টি সংখ্যার যোগফল অর্থাৎ সমষ্টি বের করব। উপাত্তের সংখ্যা, এখানে কয়টি উপাত্ত রয়েছে? 6টি উপাত্ত, আমরা লিখব 6টি। এরপরে গড়ের যেই সূত্র অনুযায়ী আমরা গড় নির্ণয় করব। তাহলে গড় সম্পর্কিত আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন শিখব মধ্যক নিয়ে। মধ্যক কি? মধ্যক হলো সংগৃহীত মধ্যম মান, অর্থাৎ আমরা যেই উপাত্তগুলো সংগ্রহ করি ঠিক তাদের মধ্যম মান, অর্থাৎ মাঝখানের যেই উপাত্ত সেটি হচ্ছে মধ্যক। প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রম বা অধক্রম, এটা ব্র্যাকেটে লিখে দেওয়া হলো কেন? তার কারণ আমরা যখন ক্রমানুসারে সাজাই তখন ক্রম হয় দুই ধরনের ক্রম, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আরেকটা হচ্ছে অধক্রম। ক্রম বলতে সিরিয়ালকে বোঝায়, ধারাবাহিকতা। এখন এই ধারাবাহিকতা দুই ধরনের হতে পারে, যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, এটি একটি ধারাবাহিকতা, আবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যাওয়া, এটি আরেকটা ধারাবাহিকতা। তাহলে মধ্যক হলো সংগৃহীত মধ্যম মান। প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে, শব্দটা খেয়াল করবেন, সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। অর্থাৎ এখন আমরা এখানে মধ্যে দুইটি সূত্র লিখলাম। কেন দুইটি সূত্র লিখলাম? তার কারণ মধ্যক নির্ণয়ের সূত্র দুইটি। যদি আমাদেরকে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলো যদি বিজোড় সংখ্যক উপাত্ত হয়, অর্থাৎ যেমন আমরা যদি এখানের মধ্যে শুধু বোঝানোর জন্য আমরা যদি বলি যে 5, 10, 15 তিনটি উপাত্ত। এখন আমাদেরকে যদি বলা হয় যে এই তিনটি উপাত্তের মধ্যক নির্ণয় করো, এখন এখানে উপাত্ত কয়টি? 3টি উপাত্ত। যেহেতু 3টি উপাত্ত, এটি বিজোড় সংখ্যক, তাহলে বিজোড় সংখ্যক হওয়ার কারণে এটির সূত্র হবে, মধ্যক বের করার সূত্র হবে উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2
তার পাশে হচ্ছে তমপদ। এই তমপদ কিন্তু আমি একের পাশে লিখি নাই, আমি এই ভাগ চিহ্নটার পাশে তমপদ লিখেছি। তাহলে এখানে কি হবে, কয়টি পদ, এখানে 3টি পদ। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানে লিখব যে 3টি পদ, তাহলে 3 যোগ 1 ভাগ 2, পাশে লিখব তমপদ। তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4 ভাগ 2 তমপদ, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 তমপদ। অর্থাৎ 5, 10, 15 এই 3টি উপাত্তের মধ্যক হলো 2 তমপদ। এখন এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটি, সেটি হচ্ছে যে উপাত্তগুলো দেওয়া থাকবে অবশ্যই তাদেরকে মানের ক্রমানুসারে সাজাতে হবেই হবে। এটা বাধ্যতামূলক যে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে যেই উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে মানের ক্রমানুসারে সাজাতে হবে, হোক সেটা ঊর্ধ্বক্রম হোক সেটা অধক্রম, এই দুই ভাবের যে কোনো একভাবে সাজিয়ে নিতে হবেই। তাহলে যেই উপাত্তগুলো এখানে আমাদেরকে দেওয়া আছে 5, 10, 15, এগুলো তাহলে এখানে সাজানোই আছে। কিন্তু যদি এখন এরকম থাকতো যে 10, 5, 15, তাহলে এটা কি সাজানো হলো? 10-এর পরে 5, তাহলে বুঝলাম যে বড় থেকে ছোটতে গেল, এটা বুঝলাম, ঠিক আছে। কিন্তু 5 থেকে 15 আবার বড় হয়ে গেল, তার মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এটা কোনো সাজানো হলো না। এটাকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। আমরা হয় ঊর্ধ্বক্রমে সাজাবো অথবা অধক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম বলতে কি বোঝায়? যখন কোনো সংখ্যা ছোট থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে সাজানো হয় তাকে বলা হয় ঊর্ধ্বক্রম। আর যখন সংখ্যা বড় সংখ্যা থেকে আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাওয়া হয় তাকে বলা হয় অধক্রম। তাহলে 10, 5, 15 আমরা আমাদের ইচ্ছা মতো, আর সাধারণত ঊর্ধ্বক্রমেই বেশি সাজানো হয়, তাই বলে যে অধক্রমে সাজানো যাবে না তা কিন্তু না, যে কোনো একভাবে সাজানো যাবে। তাহলে 10, 5, 15 আমরা যদি এটিকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি হবে, সবচেয়ে ছোটটাকে আগে লিখলাম, তার চাইতে বড় 10, তার চাইতেও বড় 15, আমরা এভাবে করে সাজিয়ে নিলাম যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। এই জিনিসটা মনে রাখতে হবে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো বাধ্যতামূলক। তাহলে আমাদেরকে আমাদের প্রশ্নে যেই উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে যদি মানের ক্রমানুসারে সাজানো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি সাজানো না থাকে আমরা সবার প্রথমে এগুলোকে সাজিয়ে নিব মানের ক্রমানুসারে। তাহলে সাজিয়ে নিলাম। এখন এখানে 3টি উপাত্ত, তাহলে বিজোড় সংখ্যক উপাত্ত লিখলাম। বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক সমান এই সূত্রটি লিখলাম এবং সর্বশেষ আমরা বের করলাম 2তম পদ, অর্থাৎ এই উপাত্তগুলোর 2তম পদ হচ্ছে মধ্যক। এখন 2তম পদ আমরা এখানে দ্বিতীয় পদও লিখতে পারি, যেহেতু 2 তাহলে দ্বিতীয় পদও লিখতে পারি, কিন্তু সাধারণত সবসময় আমরা তম শব্দটি লিখে থাকি, যে 5তম পদ, 11তম পদ। এখন এখানে 2তম পদ, দ্বিতীয় পদ কোনটি? 1, 2, 2তম পদ হচ্ছে 10। তাহলে আমরা বলবো যে এই উপাত্তগুলোর 5, 10, 15 এই 3টি উপাত্তের মধ্যক হচ্ছে 10। তাহলে আমরা মধ্যক নির্ণয় করলাম। এখন আরেকটি মধ্যক নির্ণয়ের সূত্র, সেটি হচ্ছে জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। জোড় সংখ্যক মানে কি? এখানে উপাত্ত ছিল 3টা, এখন যদি কোনো কারণে আমাদেরকে উপাত্ত দেয় এরকম যে 5, 10, 15, 20, আমরা এখানে 4টি সংখ্যা লিখলাম, 5, 10, 15, 20। এখন এখানে কয়টি উপাত্ত আছে? 1, 2, 3, 4, 4টি উপাত্ত। এখন 4 এটা কি জোড় না বেজোড়? জোড়, তার মানে এখানে জোড় সংখ্যক উপাত্ত রয়েছে। সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো মধ্যম পদ দ্বয়ের, অর্থাৎ ঠিক মাঝখানে যেই, আচ্ছা 4 এটির মাঝখানে আমরা বলতে পারবো যে 4-এর মাঝখানে এটা বা মাঝখানে এটা না, কিন্তু 3টি সংখ্যার মধ্যে এটা কিন্তু আমরা বলতে পারবো যে এটা মাঝখানে আছে, কিন্তু 4টি সংখ্যার মাঝখানে বলা যাবে, তখন আমরা বলবো মধ্যম পদ দ্বয়ের সমষ্টি। তাহলে এই 4টির মধ্যে মধ্যম পদ, এই 2টি হচ্ছে মাঝখানের পদ, তাহলে মধ্যম পদ দ্বয়ের সমষ্টি ভাগ 2। তাহলে এখানে মধ্যম পদ, এখানে সবগুলো কিন্তু সাজানো আছে মানের ক্রমানুসারে। তাহলে 10 আর 15 এই 2টি সংখ্যার যোগফল বের করব, 10 যোগ 15 ভাগ 2, 10 আর 15 যোগ করলে হয় 25 ভাগ 2, 25কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 12.5, অর্থাৎ আমরা বলতে পারি 5, 10, 15, 20 এই 4টি উপাত্তের মধ্যক হচ্ছে 12.5। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে কিন্তু আমরা কোনো তমপদ লিখি নাই, তাহলে এখানে বলবো না যে 12.5তম পদ, না, এই 4টি উপাত্তের মধ্যক হলো 12.5।
5। তাহলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, সবার প্রথমে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে যে উপাত্তগুলো দেওয়া থাকবে তাদেরকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। যদি সাজানো থাকে তাহলে তো হলোই, আর যদি সাজানো না থাকে আমাদেরকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। এটি প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আমাদেরকে দেখতে হবে উপাত্তগুলো যে দেওয়া রয়েছে এই উপাত্তগুলো কি বিজোড় সংখ্যক উপাত্ত নাকি জোড় সংখ্যক উপাত্ত। যদি বিজোড় সংখ্যক উপাত্ত হয় তখন আমরা লিখব বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী বের করব। আর যদি জোড় সংখ্যক উপাত্ত হয় সেক্ষেত্রে জোড় সংখ্যক উপাত্তের সূত্র অনুযায়ী আমরা ফলাফল বের করব। এখানটাতে আমরা ফলাফলটা লিখে দিই যে 2তম পদ কত, 2তম পদ হচ্ছে 10, অতএব নির্ণেয় মধ্যক হলো 10। আমরা এই কথাটি লিখে নিলাম যে নির্ণেয় মধ্যক হলো 10, আর এখানে অতএব মধ্যক হলো 12.5। আমরা এইভাবে করে নির্ণয় করব। তাহলে আমরা এখানে একসঙ্গে দুইটি সূত্রের কাজ এভাবে করে দেখালাম। এখন আমরা চলে যাব প্রশ্নের সমাধানে। তাহলে একটু আগে আমরা যে মধ্যকের সূত্রগুলো শিখলাম, এখন আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে যেই প্রশ্নটি দেওয়া রয়েছে, নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। অর্থাৎ এখানে যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে উপাত্ত, এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। এরপরে দ্বিতীয় যেই প্রশ্ন, এখানেও কয়েকটি উপাত্ত দিয়ে বলা হয়েছে যে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। এখানে দুইটি প্রশ্ন এবং দুইটি প্রশ্নই বলা হয়েছে মধ্যক নির্ণয় করতে। তাহলে এখন আমরা দেখব যে এখানের মধ্যে কয়টি উপাত্ত রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি উপাত্ত রয়েছে। তার মানে এখানে বিজোড় সংখ্যক উপাত্ত রয়েছে। যেহেতু বিজোড় সংখ্যক উপাত্ত, তাহলে আমরা বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্র, ওই সূত্র অনুযায়ী অঙ্কটি করব। দ্বিতীয় যেই প্রশ্ন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি উপাত্ত, তার মানে এখানেও বিজোড় সংখ্যক উপাত্ত রয়েছে। তাহলে আমরা বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী অঙ্কটি করব। অর্থাৎ এই দুইটি অঙ্ক একই রকমের, আমরা যে কোনো একটি করতে পারলে আরেকটি করতে পারবো। তাহলে প্রথম যেই প্রশ্নটি, নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো, আমরা এই প্রশ্নটির সমাধান করি। তাহলে এখানে লিখব যে সমাধান। এখন মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি, এটা কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো যেই উপাত্তগুলো দেওয়া থাকবে তারা যদি মানের ক্রমানুসারে সাজানো থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে সবার প্রথমে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। তাহলে এখন আমরা এখানের মধ্যে 9 তারপর 12, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে গেল, ঠিক আছে, কিন্তু 12 থেকে 10, বড় থেকে ছোটতে চলে গেল, তাহলে তো হলো না। তাহলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এক লাইনে এরকম করা যাবে না। হয় আমাদেরকে ছোট থেকে বড়, বড় এভাবে করে যেতে হবে, অথবা বড় থেকে ছোটতে যেতে হবে। কিন্তু এখানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তার মানে এটা সাজানো নেই, আমাদেরকে সাজিয়ে নিতে হবে। আমরা সবার প্রথমে লিখব যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে আমরা এখানে এই কথাটি লিখে নিলাম যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, কথাটি লিখলাম। এখন আমরা এখানে যে 9টি উপাত্ত রয়েছে তাদেরকে আমরা যেহেতু এখানে লিখলাম ঊর্ধ্বক্রম, তার মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাবে। আমরা এগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট যেই সংখ্যা তা হচ্ছে 6, আমরা সবার প্রথমে এখানে 6 লিখব, তারপরে হচ্ছে 7, তারপর 8, আমরা এইভাবে করে ছোট থেকে বড় এই ক্রমানুসারে এখানে সাজিয়ে লিখব সবগুলো সংখ্যাকে। তাহলে আমরা এখানে উপাত্তগুলোকে সাজিয়ে লিখলাম মানের ঊর্ধ্বক্রম অনুসারে, সবচেয়ে ছোট সংখ্যা তার চেয়ে বড়, তার চেয়ে বড়, এইভাবে করে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখলাম। এখন লিখব যে উপাত্ত সমূহের সংখ্যা 9টি যা বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা লিখলাম যা বিজোড় সংখ্যা, অর্থাৎ আমরা এখানে বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় যে সূত্র, সেই সূত্রটি এখানে লিখব এখন। তাহলে এখানের মধ্যে আমরা সূত্রটি লিখে নিলাম, বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক সমান উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। এখন উপাত্ত সমূহের সংখ্যা কয়টি উপাত্ত রয়েছে, এখানে 9টি উপাত্ত রয়েছে। তাহলে আমরা লিখব 9 যোগ 1 ভাগ 2, এই পাশে লিখব তম পদ। তাহলে পরবর্তী লাইন কি হবে, 9 এর 1 হচ্ছে 10 ভাগ 2, পাশে লিখব তম পদ। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5তম পদ। তাহলে 5তম পদ যেটা, সেটাই হচ্ছে মধ্যক। তাহলে আমরা এখন লিখব যে এখানে 5তম পদ অর্থাৎ পঞ্চম পদ, এখানে পঞ্চম পদ হচ্ছে কত সেটি এখন আমরা এখানে বের করব। এখানে যেহেতু সাজানো আছে
তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ হচ্ছে 10, তাহলে আমরা লিখব যে 10। তাহলে এখানে আমরা লিখলাম যে এখানে পঞ্চম পদ হচ্ছে 10। তাহলে পঞ্চম পদ যেটা হবে এখানে কি লিখলাম, মধ্যক 5তম পদ। তাহলে 5তম পদ যত হবে সেটাই হচ্ছে মধ্যক। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম পদ যেহেতু 10 এটা লিখলাম। এখন আমরা এদিকে এসে লিখব যে অতএব নির্ণেয় মধ্যক হলো 10। এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা অঙ্কটির সমাধান কিভাবে করলাম আরেকবার বলে দিই, তাহলে আমাদের বাকি অঙ্কগুলো করতে সুবিধা হবে। সবার প্রথমে মধ্যক নির্ণয় করার শর্ত হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে আমাদের যেই 9টি উপাত্ত দেওয়া রয়েছে সেগুলো সাজানো ছিল না, আমরা তাদেরকে মানের ক্রমানুসারে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম। এটা আমাদের ইচ্ছা মতো, আপনারা চাইলে অধক্রম অনুসারেও সাজাতে পারবেন। তাহলে এখানে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম। এখন এখানে উপাত্ত হচ্ছে 9টি। তাহলে যেহেতু 9টি উপাত্ত, এটি বিজোড় সংখ্যা, তার মানে আমরা এখানে বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটি এখানে আমরা প্রয়োগ করব। আমরা সূত্রটি লিখলাম, এখন সূত্র অনুযায়ী আমরা বের করলাম 5তম পদ হচ্ছে মধ্যক। তাহলে 5তম মানে কি, পঞ্চম। পঞ্চম পদ কত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম পদ হচ্ছে 10। তাহলে 10ই হচ্ছে মধ্যক। আমরা লিখব অতএব নির্ণয় মধ্যক হলো 10। একই পদ্ধতিতে আমরা দ্বিতীয় যেই প্রশ্নটি সেই প্রশ্নটি সমাধান করব এবং এই ধরনের যত প্রশ্ন দিবে, বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যত প্রশ্ন আমাদেরকে দিবে, আমরা আশা করি ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে এখন আমরা আরও 2টি প্রশ্ন এখানে লিখে নিলাম। এখানের মধ্যে 2টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। কয়েকটি উপাত্ত দেওয়া রয়েছে, এখানে কয়েকটি উপাত্ত দেওয়া, এরপরে বলা হয়েছে যে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। 2টি প্রশ্নই মধ্যক নির্ণয়ের। একটু আগেও আমরা মধ্যক নির্ণয়ের 2টি প্রশ্নের সমাধান করেছি, এখন আমরা আরও 2টি প্রশ্নের সমাধান করব, এগুলো মধ্যক নির্ণয়ের। তাহলে এখানে কোন সূত্র আসবে সেটা আগে আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি উপাত্ত, তার মানে জোড় সংখ্যক উপাত্ত রয়েছে। তাহলে এখানে জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটি এখানে আমরা প্রয়োগ করব। এখানের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে 16টি উপাত্ত রয়েছে। 16, এটি কি জোড় না বিজোড়? জোড়। তাহলে এখানেও আমরা জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটি আমরা প্রয়োগ করব। তার মানে 2টি প্রশ্নই জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটি প্রয়োগ করে করতে হবে। আমরা যে কোনো একটি করলে আরেকটি আমরা নিজেরা করতে পারবো। সবার প্রথম যে প্রশ্নটি আমরা তার সমাধান করি। এখন এখানে আমরা দেখব যে উপাত্তগুলো কি মানের ক্রমানুসারে আছে কি নাই। যদি থাকে তাহলে ভালো, না থাকলে আমরা নিজেরা ক্রমানুসারে সাজিয়ে লিখব। এখন 1400, তারপরে 2500 অর্থাৎ 2500, তাহলে 1400 থেকে 2500 বড়, ঠিক আছে। তাহলে ছোট থেকে বড়তে গেল, এরপরে 1500 বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা হয়ে গেল। তার মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মানের ক্রমানুসারে সাজানো নেই, এদেরকে আমাদেরকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা সবার প্রথমে এখন লিখব যে সমাধান, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। এখন আমরা যেখানে মানের ক্রমানুসারে সাজাবো, কোন হিসাবে সাজাবো, অধক্রম নাকি ঊর্ধ্বক্রম? বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বক্রমে সাজানো হয়, আপনারা চাইলে অধক্রমেও সাজাতে পারবেন। আমরা এখানে ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় এই ক্রমানুসারে আমরা সাজাবো। তাহলে এখানে আমরা কথাটা লিখলাম। এখন আমরা এখানে সবগুলো উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় বড়র দিকে যাবে, ঊর্ধ্বক্রম বড়র দিকে যাবে। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাব। এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। আমরা দেখতেছি সবচেয়ে ছোট হচ্ছে 600। আমরা এই 600 সংখ্যাটিকে সবার প্রথমে লিখব। 600-র চাইতে বড় হচ্ছে 700, তার চাইতে বড় হচ্ছে 800। এভাবে করে আমরা সবগুলো সংখ্যাকে ছোট থেকে বড় এই ক্রমানুসারে এখানে সাজিয়ে লিখব। তাহলে এখানে আমরা সবগুলো উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখলাম, ছোট থেকে বড় এই ক্রমানুসারে সাজিয়ে লিখলাম। এখন আমরা এখানে লিখব যে এখানে উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে এখানে কয়টি উপাত্ত রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি উপাত্ত। তাহলে আমরা লিখব উপাত্তের সংখ্যা 10টি, যা জোড় সংখ্যা। তাহলে যেহেতু এখানে জোড় সংখ্যক উপাত্ত রয়েছে, তাহলে আমরা সেই সূত্রটি এখানে লিখব।
তাহলে জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটি কি? সেটা হচ্ছে মধ্যম পদ দ্বয়ের সমষ্টি ভাগ 2। তাহলে এখন আমরা এখানে মধ্যম পদ দ্বয়ের সমষ্টি অর্থাৎ এই যে 10টি উপাত্ত, ঠিক তার মাঝখানের যেই উপাত্ত দুইটি, মধ্যবর্তী যেই দুইটি উপাত্ত তাদের সমষ্টি বের করব। এখন মাঝখানের দুইটি উপাত্ত সেটা আমরা বের করব কিভাবে? সেটি হচ্ছে যতগুলো উপাত্ত তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। যেমন এটা আমি এখানে দেখাই যে এখানে 10টি উপাত্ত রয়েছে, তাহলে আমরা 10কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়? 5। তাহলে ঠিক যেটি বের হবে সেটি এবং ঠিক তার পরবর্তীটি 6, অর্থাৎ 5 এবং 6তম পদ। মধ্যম পদ দ্বয় অর্থাৎ দুইটি পদ, মাঝখানের দুইটি পদ, সেটি বের করব কিভাবে? যতগুলো উপাত্ত হবে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে ফলাফল হয় 5। তাহলে ঠিক ফলাফল যেটি বের হবে ওইটি এবং তার পরবর্তীটি, এই দুইটি হচ্ছে মাঝখানের দুইটি উপাত্ত। যেমন এখানের মধ্যে 10টি উপাত্ত রয়েছে, তাহলে আমরা যদি 2 ভাগ করি তাহলে এখানে আসবে 5টি এবং এখানে আসবে 5টি, প্রথম 5টি শেষের 5টি মিলিয়ে 10টি উপাত্ত। তাহলে প্রথম যেই 5টি উপাত্ত ঠিক তার শেষেরটি এবং দ্বিতীয় যেই 5টি উপাত্ত ঠিক তার প্রথমটি, এই দুইটি হচ্ছে মধ্যম পদ। এই দুইটি হচ্ছে মধ্যম পদ অর্থাৎ মাঝখানের দুইটি উপাত্ত। প্রথম অংশের শেষ এবং দ্বিতীয় অংশের প্রথম, এই দুইটি মিলে মধ্যম পদ অর্থাৎ মাঝখানের দুইটি পদ। এটি আমরা খুব সহজে বের করতে পারি যে যতটি উপাত্ত, এখানে তো 10টি উপাত্ত, যদি 20টি হইতো তাহলে 20কে 2 দ্বারা ভাগ করলে হয় 10, ঠিক তার পরবর্তীটি 11, অর্থাৎ 10তম পদ 11তম পদ। যদি এখানে 50টি হইতো তাহলে 50কে 2 দ্বারা ভাগ করলে হয় 25, তাহলে 25 এবং 26 এই দুইটি পদ। এটা আমরা এভাবে করে বের করব, কারণ মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সবার প্রথমে তো আমরা উপাত্তগুলোকে সাজিয়ে লিখেছি, সেখান থেকে আমরা এখন সিরিয়ালি বের করব যে 5তম পদ এবং 6তম পদ কোনটি কোনটি, ওই দুইটির যোগফল বের করব। তাহলে 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 1050, আমরা এই সংখ্যাটি এখানে লিখব। যেহেতু বলেছি সমষ্টি, তাহলে আমরা যোগ চিহ্নটি দিব। তাহলে 5তম পদ হচ্ছে 1050, 6তম পদ কত? 1100। তাহলে আমরা এই দুইটি পদের যোগফল অর্থাৎ সমষ্টি বের করব, তাকে আমরা ভাগ করব 2 দ্বারা। তাহলে আমরা যদি 1050 এবং 1100 এই দুইটি সংখ্যাকে যদি যোগ করি তাহলে হবে 2150। 2150কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2150কে 2 দ্বারা ভাগ করলে হবে 1075। তাহলে আমরা 2150কে 2 দ্বারা ভাগ করলাম, ফলাফল বের হলো 1075। ফলাফল যেটি বের হবে সেটি হচ্ছে মধ্যক। আমরা এই কথাটি এখন এদিকে লিখে দিব যে অতএব নির্ণেয় মধ্যক হলো 1075, এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা এই অঙ্কটির সমাধান কিভাবে করলাম আরেকবার বলে দিই। সেটি হচ্ছে আমরা সবার প্রথমে যেই উপাত্তগুলো দেওয়া রয়েছে, যেহেতু মধ্যক নির্ণয় করতে বলেছে, তাহলে সবার প্রথমে আমরা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিব। আমরা লিখলাম উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে আমরা বড় সংখ্যা এভাবে করে সাজালাম। এরপরে আমরা এখন দেখব যে এখানে কয়টি উপাত্ত রয়েছে। এখানে রয়েছে সর্বমোট 10টি উপাত্ত। যেহেতু 10টি উপাত্ত, এটি জোড় সংখ্যা 10, এটি জোড় সংখ্যা। তাহলে আমরা লিখব জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটি আমরা লিখলাম। মধ্যম পদ দ্বয় মানে ঠিক মাঝখানের যেই দুইটি পদ, সেই দুইটি পদের সমষ্টি বের করব, তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে যে ফলাফল বের হবে সেটি হচ্ছে মধ্যক। এখন এখানে তো 10টি পদ, তাহলে মাঝখানের দুইটি পদ কি হবে? সেটা হচ্ছে 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এটি কিন্তু আমাদের খাতার মধ্যে করতে হবে না, এটি আমরা রাফ হিসাবে করতে পারি বা মুখে মুখে করতে পারি। তাহলে এখানে 10টি উপাত্ত, তাহলে 10কে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 5, তাহলে 5তম পদ এবং ঠিক তার পরবর্তী যেই পদ 6তম পদ, তাহলে 5তম পদ এবং 6তম পদ এই দুইটি পদকে আমরা এখানে লিখব। 5তম পদ কত? 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 1050, 6তম পদ হচ্ছে 1100। এই দুইটি পদের যোগফল বের করব, তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ফলাফল 1075। এই যে 1075 বের হইল, এটি হচ্ছে এই উপাত্ত সমূহের মধ্যক। আমরা এই কথাটি লিখে নিলাম যে নির্ণেয় মধ্যক হলো 1075। ঠিক যদি আমাদের জোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকে, এই নিয়মেই আমরা সেই অঙ্কগুলোর সমাধান করব। যত অঙ্কই দেওয়া থাকুক, যদি সেখানে জোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে সমাধান করব। তাহলে আমাদের দ্বিতীয় যেই প্রশ্ন, এখানের মধ্যে আমরা দেখেছি যে
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি পদ রয়েছে। তাহলে যেহেতু 16টি পদ অর্থাৎ 16টি উপাত্ত, তাহলে এটি জোড় সংখ্যক উপাত্ত। আমরা এই পদ্ধতিতে, এই একই পদ্ধতিতে আমরা এই প্রশ্নটির সমাধান করব। অর্থাৎ জোড় সংখ্যক উপাত্ত থাকলে যেই প্রশ্নটি আমাদের মধ্যক নির্ণয় করতে বলুক আমরা এই পদ্ধতিতে করে দিব এবং আমরা আশা করি আমরা পারবো ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব প্রচুরক নিয়ে। আমরা গড়, মধ্যক এগুলো আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব প্রচুরক নিয়ে। প্রচুরক কি? প্রচুরক হলো প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে, অর্থাৎ যেই উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে যে উপাত্ত বা যে উপাত্তগুলো, অর্থাৎ এখানে প্রচুরক একটি হইতে পারে, প্রচুরক অনেকগুলো হইতে পারে, তাহলে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিকবার থাকে তাই হলো প্রচুরক। অর্থাৎ আমাদের যেই উপাত্তগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে যেই উপাত্তটি সর্বাধিকবার মানে সবচাইতে অধিকবার দেওয়া থাকবে সেটি হচ্ছে প্রচুরক। আবার প্রচুরক যে একটি সংখ্যাই হইতে হবে তা না, একাধিক সংখ্যাও হতে পারে। এখন যদি দেখা যায় যে উপাত্তগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে 2টি সংখ্যা সবচেয়ে বেশিবার আছে, তাহলে ওই 2টি সংখ্যা হচ্ছে প্রচুরক। যদি দেখা যায় যে 3টি সংখ্যা সবচেয়ে বেশিবার আছে, তাহলে ওই 3টি সংখ্যা হচ্ছে প্রচুরক। আবার যদি দেখা যায় যে যেই উপাত্তগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে সবগুলো উপাত্ত সমান, কোনো উপাত্ত বেশি নাই, সবগুলো উপাত্ত সমান সংখ্যক বার রয়েছে, তখন সেখানে কোনো প্রচুরক থাকবে না। তাহলে এখানের মধ্যে আমরা শিখলাম যে প্রদত্ত উপাত্ত সমূহ, অর্থাৎ যেই উপাত্তগুলো দেওয়া থাকবে প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিকবার থাকে তাই হলো প্রচুরক। যেমন আমি যদি এখন এখানের মধ্যে কয়েকটি সংখ্যা লিখি এমনি বোঝানোর জন্য মুখে মুখে, তা হচ্ছে 4 5 6 6 8 লিখলাম, মাত্র কয়েকটি সংখ্যা লিখলাম। এখানের মধ্যে আমরা দেখতেছি 6 আছে 2বার, বাকিগুলো একবার। তাহলে এখানে 6 সবচেয়ে বেশিবার আছে, বাকিগুলো কম, আর 6 সবচেয়ে বেশি 2বার, আর অন্যগুলো একবার। তাহলে যেহেতু 6 সর্বাধিকবার আছে তাহলে আমরা বলবো যে 6 হচ্ছে এখানকার প্রচুরক। একই রকমভাবে এখন যদি এখানে আমাদের থাকে যে 4 5 5 6 8 9 9, তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে 5 2বার এবং 9 2বার, বাকিগুলো একবার করে। তাহলে যেহেতু এখানে সবচেয়ে বেশিবার হচ্ছে 2বার, আর 2বার 5 আছে, 2বার 9 আছে, তাহলে 5 এবং 9 এই দুইটি হচ্ছে এই উপাত্তগুলোর প্রচুরক। অর্থাৎ প্রচুরক একটি হইতে পারে, আবার প্রচুরক একাধিক সংখ্যাও প্রচুরক হইতে পারে। আর যদি এখন এইভাবে লিখি যে আমি 5 6 7 8 এগুলো, এখন এগুলোর মধ্যে প্রচুরক কোনটা? এগুলোর মধ্যে কোনো প্রচুরক নেই, কারণ সবগুলো একবার করে রয়েছে, অর্থাৎ সমান সংখ্যক বার রয়েছে, সবগুলো সমান সংখ্যক বার রয়েছে, সুতরাং এখানে কোনো প্রচুরক নেই। তাহলে এখন আমরা এখানে আমাদের কয়েকটি প্রশ্ন লিখব, তাদের সমাধান করার চেষ্টা করব। তাহলে এখন আমরা এখানে আমাদের 2টি প্রশ্ন লিখলাম, 2টি প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। এখন সবার প্রথম যে প্রশ্নটি সেটির সমাধান আমরা করব, এখানে লিখব সমাধান। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে প্রদত্ত উপাত্ত সমূহ হলো, এখন যে উপাত্তগুলো দেওয়া রয়েছে তাদেরকে আমরা এখানে লিখে ফেলব। আমরা সবগুলো উপাত্তকে এখানে লিখে নিলাম, 4 5 6 7 8 8 9 11 12। এখন লিখব যে উপাত্তগুলোর মধ্যে, তাহলে আমরা লিখলাম যে উপাত্তগুলোর মধ্যে আমরা এই যে উপাত্তগুলো তাদের মধ্যে আমরা দেখতেছি যে 8 এটি 2বার রয়েছে, কিন্তু আর অন্য কোনো উপাত্ত 2বার নেই, 2বারের কম রয়েছে। আমরা লিখব উপাত্তগুলোর মধ্যে 8 সর্বাধিক 2বার রয়েছে এবং অন্য উপাত্তগুলো একবার করে রয়েছে। তাহলে আমরা সম্পূর্ণ কথাটা লিখে নিলাম যে উপাত্তগুলোর মধ্যে 8 সর্বাধিক 2বার রয়েছে এবং অন্য উপাত্তগুলো একবার করে রয়েছে। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ 8 2বার রয়েছে, এর চেয়ে বেশি আর কোনোটি নেই, 8ই সবচেয়ে বেশিবার রয়েছে, তাহলে প্রচুরক হচ্ছে 8। তাহলে আমরা লিখব যে অতএব উপাত্তগুলোর প্রচুরক হলো 8। তাহলে এখানে আমরা লিখে নিলাম যে উপাত্তগুলোর প্রচুরক হলো 8। তাহলে এখানে যে উপাত্তগুলো দেওয়া রয়েছে মনে রাখতে হবে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে লেখা বাধ্যতামূলক, কিন্তু গড় এবং প্রচুরকের ক্ষেত্রে সাজিয়ে লিখতে হবে এমনটা নয়। যেভাবে আছে আমরা সেভাবে রেখেই আমরা হিসাব করে করে বলবো যে কোন সংখ্যাটি কয়বার করে রয়েছে। যেটি সবচেয়ে বেশিবার থাকবে সেটি হচ্ছে প্রচুরক, অথবা যেই সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকবে ওই সংখ্যাগুলো হচ্ছে প্রচুরক। আমরা দেখতেছি যে এখানে যেই উপাত্তগুলো তাদের মধ্যে 8 এটি সবচেয়ে বেশিবার আছে, এছাড়া বাকি যেই উপাত্তগুলো এগুলো সব একবার করে রয়েছে।
যেহেতু 8 সবচেয়ে বেশি 2বার রয়েছে, সুতরাং 8 হচ্ছে প্রচুরক। এখন যদি এখানে সবগুলো যদি সমান থাকতো, অর্থাৎ 4 একবার, 5 একবার, 6 একবার, 8ও যদি একবার থাকতো, সবগুলো যদি সমান সংখ্যক বার থাকতো, তাহলে এখানে কোনো প্রচুরক থাকতো না। অর্থাৎ যদি সবগুলো উপাত্ত সমান সংখ্যক বার থাকে, তাহলে সেখানে কোনো প্রচুরক নেই। তাহলে আমরা প্রচুরক শিখলাম। এখন দ্বিতীয় যেই প্রশ্ন, এই প্রশ্নটি আমরা এই একই রকমভাবে সমাধান করব। তাহলে এখানে আমাদের দ্বিতীয় যেই প্রশ্নটি রয়েছে, এখানেও আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতেছি 3 একবার, 4 একবার, 6 একবার, 7 একবার, 8 একবার, 9 একবার, 10 একবার, 11 একবার। অর্থাৎ এখানে সবগুলো উপাত্ত সমান সংখ্যক বার রয়েছে, কোনো উপাত্ত এখানে একাধিকবার নাই। তাহলে সবগুলো যেহেতু এখানে সমান সংখ্যক বার রয়েছে, সুতরাং এখানে কোনো প্রচুরক থাকবে না। আমরা করব কিভাবে? সেই উপাত্তগুলো এই যে এখানে যেইভাবে করে লেখা রয়েছে এইভাবে করে লিখব, যে প্রদত্ত উপাত্ত সমূহ হলো, সবগুলো উপাত্ত লিখব। এরপরে লিখব উপাত্তগুলোর মধ্যে কোনো উপাত্তই একাধিকবার নেই, সবগুলো উপাত্ত সমান সংখ্যক বার রয়েছে। অথবা কথাটা এইভাবে লিখতে পারি যে উপাত্তগুলোর মধ্যে সবগুলো উপাত্ত সমান সংখ্যক বার রয়েছে, তাহলে সবচেয়ে ভালো হয়। এই অঙ্কটার ক্ষেত্রে, দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে সব যেহেতু সমান সংখ্যক বার, তাহলে লিখব প্রদত্ত উপাত্ত সমূহ হলো, সবগুলো উপাত্ত উঠাবো। এরপরে লিখব যে উপাত্তগুলোর মধ্যে সবগুলো উপাত্ত সমান সংখ্যক বার রয়েছে। যেহেতু কোনো উপাত্ত সর্বাধিক বার নেই, সুতরাং উপাত্তগুলোর প্রচুরক নেই। আমরা এইভাবে করে উত্তরটা লিখে দিব দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে। তাহলে প্রচুরক নির্ণয় করার যেই নিয়ম, আমরা এই নিয়ম অনুযায়ী প্রচুরক নির্ণয় করলাম। আমরা আশা করি আমাদেরকে প্রচুরক নির্ণয়ের যত প্রশ্নই দেখ, আমরা সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা সবার প্রথমে আজকের পর্বের শুরুতে উপাত্ত যখন শিখেছিলাম, তখন উপাত্তের ক্ষেত্রে একটি তথ্য আমরা এখন দিয়ে রাখি যে উপাত্ত হলো দুই ধরনের উপাত্ত। একটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আরেকটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কি? বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, ওই উপাত্তগুলো যদি মানের ক্রমানুসারে সাজানো থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। আর যদি উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো নেই, অর্থাৎ এলোমেলোভাবে আছে, তখন তাদেরকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। যেমন আমরা যদি এখন বলি যে এই যে এখানের মধ্যে যে উপাত্তগুলো, এই উপাত্তগুলো কিন্তু মানের ক্রমানুসারে সাজানো আছে, 4, 5, 6, 7, ছোট থেকে বড় এই ক্রমানুসারে সাজানো। দ্বিতীয় যেই প্রশ্ন, এখানেও সবগুলো উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো আছে, তাহলে এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত। আর যদি কোনো উপাত্ত বিন্যস্ত আকারে না থাকে, ওলট পালটভাবে থাকে, যেমন আমি যদি এখন এখানে লিখি যে 10, 5, 8, 2, 1, এই যে উপাত্তগুলো লিখলাম, এই উপাত্তগুলো কিন্তু অবিন্যস্ত উপাত্ত। কেন? এই উপাত্তগুলো সবগুলো এলোমেলোভাবে আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তাহলে এলোমেলোভাবে সাজানো আছে, সুতরাং এগুলো অবিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো রয়েছে, তাদেরকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্ত কয় ধরনের? দুই ধরনের, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। তাহলে এখন আমরা আলোচনা করব রেখাচিত্র নিয়ে। রেখাচিত্র কি? তথ্যসমূহ চিত্তাকর্ষক ও সহজে বোঝার জন্য রেখার মাধ্যমে উপস্থাপিত চিত্রকে রেখাচিত্র বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো তথ্যসমূহকে যখন চিত্তাকর্ষক অর্থাৎ চিত্রের মাধ্যমে আকর্ষণীয় করে তুলব এবং খুব সহজে বোঝার জন্য যখন এটাকে উপস্থাপন করব, তখন তাকে বলা হয় রেখাচিত্র। এবং রেখাচিত্রের মধ্যে অবশ্যই রেখার মাধ্যমে আমরা এই তথ্যটাকে উপস্থাপন করব, তাহলে সেটির নাম হয়ে যাবে রেখাচিত্র। তাহলে এই যে আমরা এখানে আঁকলাম একটি ছবি, এটি হচ্ছে একটি রেখাচিত্র। এখানে কিন্তু যদিও আমরা রেখা এখন আঁকি নাই, আমরা আঁকবো একটু পরে। সেটা হচ্ছে আমরা এই যে রেখাচিত্রটি অঙ্কন করলাম, এটি কেন অঙ্কন করলাম? এটিকে দেখতে আকর্ষণীয় করার জন্য। অর্থাৎ চিত্রের মাধ্যমে যখন আমরা কোনো তথ্যসমূহ আকর্ষণীয় করে এবং সহজে বোঝার জন্য রেখার মাধ্যমে উপস্থাপন করি, তখন তাকে বলা হয় রেখাচিত্র। আমরা এই রেখাচিত্রটি বোঝার জন্য সবার প্রথমে একটি লিখলাম যে ওভার, প্রথম ওভার, দ্বিতীয় ওভার, এরকম করে 5টি ওভার। এরপরে লিখলাম রান, 6 রান, 4 রান, 2 রান, 5 রান, 3 রান। অর্থাৎ তাহলে কোন ওভারে কত রান হয়েছে, প্রথম ওভারে 6 রান, দ্বিতীয় ওভারে 4 রান, এরকম করে আমরা ওভার এবং রান এখানে উল্লেখ করলাম। এরপর এই যে আমরা ছবিটি আঁকলাম, এটি আমাদেরকে করতে হবে গ্রাফ পেপার অর্থাৎ ছক কাগজ। এটি যদিও আমরা এখানে এঁকে দেখালাম, কিন্তু আমাদেরকে কিন্তু পরীক্ষার খাতায় ছক কাগজে করতে হবে, যাকে আমরা বলি গ্রাফ পেপার। সেখানে এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর রান ধরা হয়েছে। এই যে আমরা চিত্রটি আঁকলাম, এখানে এক্স অক্ষ কোনটা? এই যে সবার নিচে যেই দাগটি, এটাকে আমরা বলবো এক্স অক্ষ।
এক্স ও এক্স প্রাইম, এটিকে বলা হয় এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, এটিকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা সবার প্রথমে বললাম যে এক্স অক্ষ বরাবর ওভার, এই যে আমরা এখানে লিখলাম যে ওভার, এক্স অক্ষ বরাবর আমরা ওভার ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা রান ধরেছি। এরপর আমরা লিখলাম যে এক্স অক্ষ বরাবর প্রতি 3 ঘরকে 1 একক ধরা হয়েছে, অর্থাৎ এই যে এক্স অক্ষ এখানে প্রতি 3 ঘরকে, এটা হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, প্রতি 3 ঘরকে আমরা 1 করে হিসাব করব, প্রতি 3 ঘরকে 1 করে আমরা হিসাব করব, যে প্রতি 3 ঘরকে 3 ঘর পরে আমরা বলবো 1, 3 ঘর পরে বলবো 2, এভাবে করে প্রতি 3 ঘরকে আমরা 1 ধরেছি এবং রান বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে আমরা 1 ধরেছি। এখন 3 ঘরকে 2 ঘরকে 1 ধরতে হবে, এটা কি বাধ্যতামূলক? না, এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো। এখানে আমরা 3 ঘর ধরলাম, আপনি চাইলে 2 ঘর, চাইলে 1 ঘর বরাবর ধরতে পারেন, 5 ঘর বরাবর ধরতে পারেন, এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা। তাহলে এখানে আমরা লিখলাম যে এক্স অক্ষ বরাবর প্রতি 3 ঘরকে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে 1 একক ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। আমরা এখন এখানের মধ্যে রেখাচিত্রটি অঙ্কন করব। কিভাবে করব? তাহলে এখানের মধ্যে আমরা সবার প্রথমে এখানে 0 দিয়ে শুরু করলাম, এখানে 0, তারপর প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, এভাবে করে 5টি ওভার আমরা লিখলাম। এরপর এখানে আমরা রান সংখ্যা লিখলাম, 1 রান 2 রান 3 রান, এভাবে করে রান সংখ্যা লিখলাম। এবং ওভারের ক্ষেত্রে প্রতি 3 ঘর পর পর আমরা 1 করে ধরলাম, যে 0 1 2 3, 3 ঘর পরে লিখলাম প্রথম, 1 2 3, 3 ঘর পরে লিখলাম দ্বিতীয়, এভাবে করে লিখলাম ওভার। আর রানের দিক থেকে 1 2, 2 ঘর পরে 1 1 2, 2 ঘর পরে 2, অর্থাৎ প্রতি 2 ঘর পর পর 1 করে বাড়বে। তাহলে ওভার এবং রান কিভাবে লিখলাম সেগুলো আমরা এখানে বর্ণনা করেছি, ব্যাখ্যা দিয়েছি। এখন আমরা এখানে রেখাচিত্র অঙ্কন করব। প্রথম ওভারে 6 রান করা হয়েছে, তাহলে এই যে প্রথম ওভার, এই ওভারে 6 রান, তাহলে আমরা এখানে দেখতেছি এই যে 6 রান, এই 6 রান বরাবর প্রথম যেই ওভার এই বরাবর আমরা উঠব। তাহলে 6 দুগুণে 12, আমরা যেহেতু প্রতি রানকে কিভাবে ধরেছি, প্রতি 2 ঘরকে 1 করে ধরেছি, তাহলে 6 রান অর্থাৎ 6 দুগুণে 12, আমরা ঠিক 12 নম্বর ঘরে গিয়ে আমরা দিব। তাহলে প্রথম ওভারে 6 রান করা হয়েছে, আমরা 6 রান বরাবর এখানে আমরা বৃত্তের মতো দিলাম। এরপর দ্বিতীয় ওভারে যে রান করা হয়েছে আমরা সেখানে বৃত্ত বরাবর দিব, যে দ্বিতীয় ওভারে রান করা হয়েছে 4 রান, তাহলে আমরা এই 4 রান বরাবর আমরা বৃত্ত ভরাট করব। আমরা এভাবে করে বাকি ওভারগুলোর বৃত্ত ভরাট করব। তাহলে আমরা এভাবে করে সবগুলো ওভারে যত রান করা হয়েছে সবগুলো রানকে আমরা এভাবে বৃত্ত ভরাট করলাম, গোল দিলাম। এখন আমরা প্রত্যেকটি বৃত্ত একটার সাথে আরেকটা ধারাবাহিকভাবে যুক্ত করব। যেমন প্রথম ওভারে যেই বৃত্তটি তার সাথে দ্বিতীয় ওভারের বৃত্তটি সংযুক্ত করব, তার সাথে তৃতীয় ওভারের যেই বৃত্ত সেটি সংযুক্ত করব, তারপর চতুর্থ ওভার, সর্বশেষ আমরা এখন পঞ্চম ওভারের বৃত্তটি সংযুক্ত করব। এই যে আমরা 5টি ওভারের সবগুলো রান একটি ওভারের সাথে আরেকটি ওভারের রানের সাথে সংযুক্ত করলাম, এটি কিন্তু একটি রেখার মতো দেখা যাচ্ছে। এই যে আমরা রেখার মাধ্যমে চিত্রটিকে প্রকাশ করলাম, এতে আমরা খুব সহজে আমরা বলতে পারবো যে কোন ওভারে সর্বোচ্চ রান হয়েছে। প্রথম ওভারে সর্বোচ্চ রান হয়েছে এবং তৃতীয় ওভারে সবচেয়ে কম রান হয়েছে, এটি আমরা বলতে পারবো। এবং এই যে চিত্রের মাধ্যমে আমরা তথ্যটিকে উপস্থাপন করলাম, এতে করে এটি চিত্তাকর্ষক অর্থাৎ আকর্ষণীয় এবং খুব সহজে বোঝা যায়। এজন্যই বলা হয় যে তথ্যসমূহ চিত্তাকর্ষক ও সহজে বোঝার জন্য রেখার মাধ্যমে উপস্থাপিত চিত্রকে রেখাচিত্র বলা হয়। এই যে আমরা এখানে তথ্যসমূহ উপস্থাপন করলাম, আমরা রেখার মাধ্যমে উপস্থাপন করলাম, যার কারণে এটি আকর্ষণীয় এবং সহজে বোঝা যায়, এজন্য এটিকে বলা হয় রেখাচিত্র। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।